সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জায়েদ লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি সম্পর্কিত পৃষ্ঠা নম্বর 135 এবং 136 সমাধান করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও। আমাদের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা চিত্র 6.12-এ একটি বিদ্যালয়ের ম্যাপ দেখতে পাচ্ছি। এটি ভালো করে পর্যবেক্ষণ করে আমাদের নিচের 6.12-এর চিত্র অনুসারে 6.6-এর যে ছকটি রয়েছে সেটি পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ, এক্স প্রাইম অক্ষ, ওয়াই এবং ওয়াই প্রাইম অক্ষ রয়েছে, যেখানে তারা বলতেছে যে স্কেলে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে, অর্থাৎ প্রতিটি ঘরের মান 2 মিটার করে তারা বলছে। তো সেখানে আমরা মেন গেটকে মূল বিন্দু হিসেবে ও বিন্দু, যেখানে তার মান রয়েছে 0,0-তে, এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম যে 4টি অক্ষ দেওয়া রয়েছে, এই অক্ষ বরাবর আমাদের একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে। তো এই বিদ্যালয়ের ম্যাপের মধ্যে আমরা খেলার মাঠ, প্রশাসনিক ভবন, ল্যাবরেটরি ভবন, একাডেমিক ভবন ইত্যাদি দেখতে পাচ্ছি। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই আমাদের কি সমাধান করতে বলেছে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত? অর্থাৎ আমাদের পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে এক্স প্রাইমের অক্ষের দিকে আমরা যদি একটু জুম করি তাহলে কিন্তু আর একটু বেশি ভালো ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ, যেখানে মূল বিন্দু অর্থাৎ ও বিন্দুর বাম দিকে আমরা এক্স প্রাইম অক্ষ দেখতে পাচ্ছি, এবং এই মূল বিন্দু থেকে এক্স প্রাইমের অক্ষ বরাবর কয়টি ঘর গিয়ে তারপর হচ্ছে পতাকার স্ট্যান্ড, অর্থাৎ আমরা এই যে এখানে ফোঁটা দিয়েছি এই ফোঁটা পর্যন্ত তার এই স্ট্যান্ডের স্থানাঙ্ক কত এটি বের করতে বলেছে। তাহলে আমরা ঘরগুলো গুনে নিই, কত ঘর রয়েছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই 8টি ঘর ও বিন্দুর বাম দিকে এক্স প্রাইম অক্ষের দিকে রয়েছে। তাহলে এখানে আমরা 8টি ঘর এক্স প্রাইম দেখতে পাচ্ছি, এবং উপরের দিকে কটি ঘর রয়েছে এটি গুনে নিই, 1 2 3 4, অর্থাৎ উপরে ওয়াই অক্ষ বরাবর 4টি ঘর রয়েছে। তাহলে তোমাদের উপরে বলেছিল স্কেলের প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে। তো আমরা এদিকে এক্স প্রাইমের অক্ষ বরাবর পেয়েছি 8 ঘর, তাহলে এটা তো -8 হবে। তো প্রতি ঘরের বাহুর মান ছিল 2 করে, তাহলে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে -16। এটা হচ্ছে আমাদের এক্স প্রাইমের জন্য। তাহলে এক্স প্রাইমের জন্য মান পেয়ে গেলাম হচ্ছে কোনটা? এক্স প্রাইমের মান হচ্ছে আমরা পেলাম -16। এবার ওয়াই অক্ষ বরাবর তার ঘর রয়েছিল 4টি, তাহলে ওয়াই এর মান আমরা বলতে পারি যে 4 × 2 = 8, অর্থাৎ এর স্থানাঙ্ক হবে -16,8। তাহলে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি -16,8। তো আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছ। পরে আমাদের যে 2 নম্বর প্রশ্নটি রয়েছে, খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ রয়েছে। তো খেলার মাঠের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্রাইম একটি অক্ষ এবং এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষ, অর্থাৎ ওয়াইয়ের কিন্তু দুটোই হচ্ছে ধনাত্মক দিকে রয়েছে, ওয়াইয়ের কিন্তু এখানে প্রাইমের অংশ নেই। তাহলে আমরা
মূল বিন্দুর সাপেক্ষে এক্স প্রাইম অক্ষ বরাবর কতটি ঘর গিয়েছে একটু গুণে দেখব। তবে খেয়াল রাখবে তোমাদের খেলার মাঠের চারদিকেই চলাচলের পথ রয়েছে। খেলার মাঠের যখন তোমরা হিসেবটা করবে, স্থানাঙ্কগুলো বের করবে, অবশ্যই কিন্তু চলাচলের পথটা বাদ দিয়ে নিবে। তাহলে এখানে যেই নীল কালারের যেই তোমরা ঘরটা দাগ টানা দেখতেছো, এই পর্যন্ত এটার সীমানা। তাহলে আমরা হিসাবটা করে নিচ্ছি। যদি মূল বিন্দু সাপেক্ষে এক্স প্রাইমের দিকে দেখি অথবা এক্স অক্ষের দিকে দেখি, তাহলে কটি ঘর দাঁড়াচ্ছে? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমরা দেখতে পাই 7টি ঘর রয়েছে এবং এই 7টি ঘরের মান যে প্রতি ঘরের অর্থাৎ প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে হলে এখানে যেহেতু 7টি ঘর রয়েছে, তাই আমরা এখানে লিখব কত? 7 × 2 = 14। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর 14 পেয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাই এটি এক ঘরে অবস্থান করতেছে। অর্থাৎ প্রতি ঘরের মান যেহেতু 2 করে, তাই একের সাথে আমরা 2 গুণ করে পাই 2 কে 2। তাহলে এখানে আমরা একটি স্থানাঙ্ক পেয়ে নিলাম কত? 14 এবং 2 পেয়ে নিলাম। এবার এক্স প্রাইমের দিকে তাকানো যাক, যেখানে আমরা দেখতে পাই যে এক্স এর ঋণাত্মক দিক রয়েছে। তাহলে এখানে আমাদের ঘর সংখ্যা কতগুলি সেগুলো গুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা এদিকে দেখতে পাচ্ছি 8টি ঘর রয়েছে। তো প্রতি ঘরের মান যেহেতু 2 করে, তাহলে -8 × 2 = পাচ্ছি আমরা 16 পেয়ে গেলাম, -16। এবং এটি ওয়াই অক্ষ বরাবর একটি মাত্র ঘরে অবস্থান করতেছে, তাই একের সাথে আমরা 2 গুণ করলে পাবো 2। অর্থাৎ এখানে আমরা এই অক্ষের জন্য পেয়ে গেলাম -16,2। এবার আমরা এক্স অক্ষ বরাবর উপরের দিকে মান নির্ণয় করব। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর মান দেখেছিলাম, যেখানে 14টি ঘর অর্থাৎ 7টি ঘরের অবস্থান, প্রতি ঘরের মান 2 হলে তাহলে আমরা এখানে পাচ্ছিলাম 14। তো এখানে 14টা লিখে নিচ্ছি, তারপর কমা, এবং ওয়াই অক্ষ বরাবর কতটি ঘর গিয়েছে সেগুলো গুণে নেওয়ার পালা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 3 4 5 6 7। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 7টি ঘর গিয়েছে। তাহলে প্রতি ঘরের মান যদি 2 করে হয়, 7টি ঘরের মান হবে 7 × 14। এখানে আমরা মান পেয়েছি 14,14। তাহলে এবার আমরা হাতের বাম দিক থেকে মান নির্ণয় করব, যেখানে রয়েছে এক্স প্রাইম এবং ওয়াই এর অক্ষ। তো সেদিক অনুসারে আমরা দেখতে পাই এক্স প্রাইম অক্ষ বরাবর 8টি ঘর গিয়েছিল। তাহলে এখানে আমরা মান পেয়েছিলাম -16, তারপর কমা, ওয়াই এর অক্ষ বরাবর কতটি ঘর গিয়েছে একটু গুনে নিচ্ছি। 2 3 4 5 6 7। তাহলে এখানে সাথে সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো 14। তাহলে এখানে লিখতে পারি 14। অর্থাৎ আমরা এই অক্ষ বরাবর পেয়েছি -16, 14। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এগুলো আমাদের খালি ঘরে বসিয়ে নিচ্ছি। তো প্রথম অক্ষের জন্য আমরা যা যা পেয়েছিলাম, দ্বিতীয় অক্ষ, তৃতীয় অক্ষ এবং চতুর্থ অক্ষ, অর্থাৎ এই খেলার মাঠের চারদিকের যে ফলাফলগুলো রয়েছে আমরা সেই অনুসারে এখানে বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম 14,2 ব্র্যাকেট এই একটি অক্ষ, এবং দ্বিতীয় অক্ষে পেয়েছিলাম -16,2, তৃতীয় অক্ষে পেয়েছিলাম 14,14, তারপর চতুর্থ অক্ষে আমরা পেয়েছিলাম -16,14। এই হলো আমাদের খেলার মাঠের 4 কোণের স্থানাঙ্ক। আমাদের 3 নম্বর বলেছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। খেলার মাঠের যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, যেখানে আমরা নিচের অর্থাৎ উপরের দিকটা নিলেও পারি, নিচের দিকটাও নিলে পারি, কারণ এটি আয়তাকৃতির, তো তাই যেখানে মান নিলেই এটার মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই অক্ষ বরাবর আমরা দৈর্ঘ্য বিবেচনা করি। তো দৈর্ঘ্য বিবেচনা করলে আমরা দেখতে পাই এখানে ঘর সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিন্তু 16টি ঘর দেখতে পাই। মূল বিন্দুগামী যেটি, এই ঘরটি বাদ দিতেই হবে। দিয়ে আমরা টোটাল এখানে 15টি ঘর দেখতে পাই, অর্থাৎ 15টি গ্রাফ পেপারে দাগ টানা দেখতে পাই, যেখানে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার করেছিল। তাহলে 15টি যেহেতু ঘর পেয়েছি, তাহলে আমাদের 15-র সাথে 2 গুণ করলে আমরা পাবো হচ্ছে 30 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিব যে খেলার মাঠের দৈর্ঘ্য হবে 30 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পার্টে তোমাদের আবারও স্বাগতম। এখন আমরা 4 নম্বরের যে অঙ্কটি রয়েছে তার সমাধান দেখব। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছ যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেটগুলো থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমাদেরকে ল্যাবরেটরি ভবনের যে বিন্দুগুলো রয়েছে, 4টি কোণা স্থানাঙ্ক রয়েছে, তা আগে নির্ণয় করে নিতে হবে এবং তারই সাথে সাথে যখন আমরা 4টি কোণার স্থানাঙ্ক পেয়ে যাব, তখন হচ্ছে সূত্রের মাধ্যমে তাকে আমরা মধ্যবিন্দুর স্থানান্তর অথবা মধ্যবিন্দুর রূপান্তর করে নিব। মধ্যবিন্দুটি রূপান্তর করার পর আমরা যেই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব পেয়েছি, এটি থেকে আমাদের মেইন গেট পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, সেটিও নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা লিখে নিচ্ছি যে যেহেতু আমরা প্রথমে ল্যাবরেটরি ভবনের চারদিকের স্থানাঙ্ক বের করতে চাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ল্যাবরেটরি ভবনের 4 কোণার স্থানাঙ্ক। এটা লিখে নিবা, কারণ হচ্ছে আমরা যেহেতু 4 কোণার স্থানাঙ্কটা বের করতেছি, তাই এটা আমাদেরকে লিখে নিতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এরা এখানে বলে দিয়েছে স্কেল প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে, অর্থাৎ আমাদের যে এখানে গ্রাফ কাগজের মধ্যে প্রতি ঘর দেখতে পাচ্ছ, এইগুলো প্রত্যেকটার মান হচ্ছে 2 করে। তো যেখানে হচ্ছে আমরা হিসাবটা করব এবং আমাদের যে মানটা আসবে তার মান ওই 2 করে হচ্ছে ধরে নিতে হবে। অর্থাৎ যদি তোমার মান আসে 1, তাহলে লিখতে হবে হচ্ছে 2। যদি মান আসে 4, তাহলে লিখতে হবে 4-এর সাথে 2 গুণ করলে যা পাবা তা হচ্ছে তাই লিখতে হবে, অর্থাৎ 8 লিখতে হবে। তো সেই খাতিরে হচ্ছে আমাদের এভাবে সমাধান করতে হবে। তো মূল বিন্দু হচ্ছে ও বিন্দু থেকে হচ্ছে মূলত শুরু। তারপর হাতের ডান দিক থেকে দেখতে পাচ্ছ হচ্ছে এক্স অক্ষ এবং বামে রয়েছে এক্স প্রাইম অক্ষ, উপরে রয়েছে ওয়াই অক্ষ এবং নিচে রয়েছে ওয়াই প্রাইম অক্ষ। অর্থাৎ এই 4টার দ্বারা তোমরা হচ্ছে যোগ এবং বিয়োগের দিকগুলো চিনতে পারো। যেখানে হচ্ছে ধনাত্মক দিকের জন্য হচ্ছে শুধু এক্স এবং ঋণাত্মকের জন্য হচ্ছে এক্স প্রাইম, ওয়াইয়ের ধনাত্মক জন্য ওয়াই এবং ঋণাত্মকের জন্য ওয়াই প্রাইম দেওয়া আছে। তো এভাবে হচ্ছে তাদেরকে সূচিত করা রয়েছে। এখন আমরা ল্যাবরেটরি ভবনের প্রথমত হচ্ছে একদম লাস্টে যে এইখানে কর্নারটা আছে, এই পর্যন্ত এক্স এবং ওয়াই অক্ষ বের করব। তাহলে নিচে যে অক্ষটি রয়েছে এটি হচ্ছে মূলত এক্স অক্ষ এবং উপরের দিকে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা দুইটা দিক কিন্তু চিনতে পারলাম। তো সেই ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে এটা দেখতে পাই কতটুকু দূরে। তো গুনে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। অর্থাৎ সে মূল বিন্দু থেকে 13টি ঘর সামনের দিকে অবস্থান করতেছে, যেখানে হচ্ছে তার এক্স অক্ষের মান হবে 13 ইন্টু হচ্ছে প্রতিটি ঘরের মান হচ্ছে 2 করে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স অক্ষের জন্য হচ্ছে 26, এটা পেয়ে গেলাম। তো এটা ভুজের জন্য পেয়ে গেলাম আর কি, এক্স অক্ষের জন্য। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের তোমরা মানটা লিখতে পারতেছো 26, আর এবং ওয়াই অক্ষের জন্য তোমরা যে মানটা পাচ্ছ সেটি হচ্ছে এখানে আমরা নির্ণয় করে নিচ্ছি। তো উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ, তাই আমরা গুণে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি ঘর উপরে অবস্থান করতেছে। তো 8টি ঘরের সাথে যেহেতু উপরে অবস্থান করতেছে, 8-এর সাথে 2 গুণ করি আমরা পাবো হচ্ছে 16। তাহলে ওয়াই অক্ষের জন্য আমরা বলতে পারি ওয়াই অক্ষে সমান হচ্ছে 16। তো এখানে আমাদের প্রথম একটা স্থানাঙ্ক বের হয়ে গেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মূলত এইভাবে 26, 16 এইভাবে। আমি প্রতিটির জন্য এক্স এবং ওয়াই অক্ষ বারবার লিখব না, আমি শুধুমাত্র কমা দিয়ে বুঝিয়ে দিব এবং হচ্ছে এখানে যে হচ্ছে আমাদের মানগুলো কিভাবে বের করেছি একটা যদি বুঝতে পারো, বাকিগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয়বার আমরা যেটা দেখতে পাই, এখন তো হচ্ছে একদম লাস্টের দিকে বের করেছি, এবার হচ্ছে এই কোণাটা বের করব এবং হচ্ছে এইখানে আমরা হিসাবটা করে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে রয়েছে 7টি ঘর
আর উপরের দিকে রয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমরা পাই 7টি ঘরের জন্য হচ্ছে 14 অর্থাৎ 14, এবং 8টি ঘরের উপরে যেহেতু অবস্থান করতেছে তাই হচ্ছে 16, অর্থাৎ আমরা 14,16 এটা লিখতে পারি। তারপর আবার ঠিক একইভাবে আমরা এই কোণার মানটা বের করব। তাহলে এদিক বরাবর ছিল হচ্ছে 13টি ঘর এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা লিখতে পারি অনায়াসে 26, তারপর উপরের দিকে কয়টি ঘর রয়েছে, এখানে আমরা এই ঘর পর্যন্ত হচ্ছে জেনেছিলাম 8টি, 9 10 11 12। তাহলে 12টি হলে হচ্ছে 12 দুগুণে 24 হবে। তাহলে এখানে হবে 26 এবং 24। তাহলে আরও একটি অক্ষর রয়েছে যেটি আমাদের হাতের বাম দিকে অবস্থান করতেছে, মানে হচ্ছে এক্স অক্ষের দিকে, এটা আমার চিত্রের জন্য হাতের বাম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 7টি ঘর যাওয়ার পর উপরের দিকে রয়েছে 7এর ঘর। আমরা একটু গুনে নিচ্ছি তাহলে সবচেয়ে ভালো হয়। গুনে নিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে উপরের দিকে রয়েছে 12 এবং নিচের দিকে রয়েছে 7টি। আমরা 7টি ঘরের জন্য লিখতে পারি হচ্ছে 14 এবং 12টি ঘরের জন্য লিখতে পারি হচ্ছে 24। তাহলে এখানে লেখা শেষ। এখন আমরা 4টি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, অর্থাৎ ল্যাবরেটরি ভবনের যে 4 কর্নার রয়েছে এই 4টি কর্ণের মান আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে এখানে আমরা জোড়ায় জোড়ায় মান নিয়েছি, এই 1 জোড়া, এই 1 জোড়া, 2 জোড়া, এটা হচ্ছে 3 জোড়া, এটা হচ্ছে 4 জোড়া, অর্থাৎ এখানে আমি 4টি জোড়া মান দেখতে পাচ্ছি। তো এটাকে যদি এক্স অক্ষ ধরি এটাকে হবে ওয়াই অক্ষ, এটাও এক্স অক্ষ, এটাও ওয়াই অক্ষ, এটা জাস্ট হচ্ছে ধরে নেওয়া। তো যদি এগুলো ধরি তো এক্স এবং ওয়াই অক্ষের দুটি করে মান রয়েছে, অর্থাৎ এখানে আমরা দুটি ভুজ এবং দুটি কুটি দেখতে পাই। তো এগুলো হচ্ছে দুটি ভুজ এবং এ দুটো হচ্ছে কুটি। তো ভুজ এবং কুটিদ্বয়ের যোগফলকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা তাদের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাব, এবং এভাবে হচ্ছে আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা এখানে বাকিটুকু লিখে নিচ্ছি। যেহেতু আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা লিখতে পারি 26, 16 ও 14, 16। তাহলে আমরা এখানে মান নিয়েছি 1 জোড়া, এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দুটা নির্ণয় করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2 এবং কুটিদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে আমরা ভুজদ্বয়ের যোগফলের মধ্যে ভুজ দেখতে পাই হচ্ছে 26 প্লাস হচ্ছে 14 এবং এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, এবং এখানে একটা কমা দিয়ে কুটিদ্বয়ের যোগফল বের করব। এখানে 16 প্লাস হচ্ছে 16, অর্থাৎ হচ্ছে আমরা দুটা মানই দেখতে পাচ্ছি এবং 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে আমরা মান পাবো হচ্ছে গিয়ে যে মান আসতেছে 4 6 10 0 তে 1 3 4, এখানে 2, তারপর হচ্ছে 16 16 32। তো এখানে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এখানে 20 পাই, আর এখানে হচ্ছে পাই হচ্ছে কত 16, অর্থাৎ আমরা এখানে মান পেলাম হচ্ছে 20 এবং 16, যেটা হচ্ছে আমাদের প্রথম অক্ষের, অর্থাৎ প্রথম যে বিন্দুটা রয়েছিল তার মধ্যবিন্দু। তারপর আমরা দ্বিতীয় দিকে যদি তাকাই তো সেই ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে দ্বিতীয় যে মানগুলো রয়েছে, তো আমরা এগুলো পাশে লিখে নিচ্ছি। তো সেগুলো হচ্ছে 26, 24, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে 14, 24 এর মধ্যবিন্দু। এটা হচ্ছে আমরা লিখে নিলাম। তো লেখার পর এখন আমাদের করতে হবে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2 এবং কুটিদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে এখানে ভুজদ্বয় রয়েছে 26 প্লাস 14 এবং কুটিদ্বয়ের মধ্যে রয়েছে 24 প্লাস 24, এবং এদেরকে অবশ্যই 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তো ভাগ করলে আমরা পাই হচ্ছে গিয়ে একটার জন্য পাই 40 বাই হচ্ছে 2। তো এখানে মান পাবো হচ্ছে 20 এবং কমা, এবং এটার জন্য মান পাবো হচ্ছে 48 বাই 2। এখানে মান পাচ্ছে হচ্ছে 24, অর্থাৎ আমরা কিন্তু দুইটারই মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন আমরা মধ্যবিন্দুকে লিখতে পারি হচ্ছে যে ভুজ রয়েছে এখানে 20, এখানেও 20, অর্থাৎ ভুজ রয়েছে 20 20 এবং কুটি রয়েছে 16 and 24। তাহলে আমরা এখানে বলতে পারি যে 20 and 16 ও 20 24 এর
অর্থাৎ আবার এদের মধ্যবিন্দু নির্ণয় করব, তাহলে কিন্তু আমরা ল্যাবরেটরি যে মূল মধ্যবিন্দু রয়েছে তা আমরা পেয়ে যাব। এর মধ্যবিন্দু এই কথাটা লিখে আমাদের কাজ করতে হবে হচ্ছে কোটিদ্বয়ের যোগফল এবং ভুজদ্বয়ের যোগফলকে উভয়কে হচ্ছে 2 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাই ভুজদ্বয়ের যোগফলের মধ্যে 20 প্লাস হচ্ছে 20 ডিভাইড হচ্ছে 2 কমা তারপর হচ্ছে 16 প্লাস হচ্ছে 24 ডিভাইড হচ্ছে 2। এখানে আমরা লিখতে পারি হচ্ছে 40/2 আর কমা দিয়ে লিখতে পারি হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে 40/2। তাহলে আমরা এখানে দেখতে পাই আমাদের যে মানটি রয়েছে এই মান হচ্ছে 20,20, যেখানে আমরা বলতে পারি যে অতএব 20,20 হচ্ছে ল্যাবরেটরি, এগুলো বাংলা কথা লিখে নিতে হবে, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু। এই কথাটা লিখে তারপর আমরা এখানে আবার এই কথাটাই উল্লেখ করে দেব 20 এটা আমরা লিখে দেব। তো এই ক্ষেত্রে আমরা যদি মেইন গেট থেকে দূরত্বটা নির্ণয় করি তাহলে আমাদের লিখতে হবে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের দূরত্ব, অর্থাৎ হচ্ছে মধ্যবিন্দুর দূরত্ব, ভবনের মধ্যবিন্দুর দূরত্ব। এটা যদি আমরা লিখি তাহলে আমরা যদি বের করতে চাই এক্ষেত্রে আমরা কি করতে পারি যে ভুজ এবং কুটিদ্বয়ের যে পার্থক্যটা রয়েছে তাদের হোল স্কোয়ার করে তারপর হচ্ছে আমরা এটার মান বের করতে পারি। এখানে আমরা একটিমাত্র স্থানাঙ্ক দেখতে পাচ্ছি যেটি হচ্ছে 20 and 20 কমা যে দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে আমরা মধ্যবর্তী বিন্দুর দূরত্ব যদি নির্ণয় করতে চাইতাম তাহলে হচ্ছে মূলত x2 থেকে x1 মাইনাস করতে হতো এবং তাকে হোল স্কোয়ার করতে হতো, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র x1ই দেওয়া রয়েছে এবং y1 দেওয়া রয়েছে। তাহলে x2 যেটা রয়েছে অর্থাৎ পরবর্তী যে মানটা তা হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 20 মাইনাস হচ্ছে 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 20 মাইনাস হচ্ছে 0 হোল স্কোয়ার। তো এটাতে অ্যাকচুয়ালি মানটা কোনো চেঞ্জই হবে না, কারণ 0 থেকে 20 বিয়োগ করলে সেই 20ই থাকবে, কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে যাচ্ছে, 20 হোল স্কোয়ার করলে হচ্ছে থাকে কত, আমরা একটু পরে হিসেব করে নিচ্ছি, 20 হোল স্কোয়ার লিখে নিলাম। তাহলে আমরা এটার জন্য লিখতে পারি হচ্ছে 400 প্লাস 400, তাহলে এখানে আমরা 400 পেলাম। তো লিখতে পারি হচ্ছে 800। এখন 800কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 20√2 একক। এটি মূলত হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলে তোমরা পেয়ে যাবা, অথবা এখানে এককটা হচ্ছে মিটারে দেওয়া রয়েছে, এটা আমরা লিখে নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা অষ্টম শ্রেণীর দলগত কাজের ছক নম্বর 6.6-এর 5 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা চিত্র থেকে যেটা দেখতে পাই মূলত হচ্ছে আমাদের চিত্রটাই হচ্ছে হাতিয়ার অঙ্ক করার জন্য। তো চিত্রে তাকানোর পূর্বে আমরা পুনরায় প্রশ্নটি বুঝে নিই। প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, প্রশাসনিক ভবনের যে 4টি বিন্দু রয়েছে, 4টি বিন্দু দ্বারা এটার অবস্থান সুনিশ্চিতভাবে দেখানো হয়েছে, এটাকে আগে নির্ণয় করব এবং সেখান থেকে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে আনব এবং সেই সাথে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করব। তো ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দুটা রয়েছিল সেটি কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি এবং অঙ্কটি সমাধান করে দেখিয়েছি, যেটাতে হচ্ছে তোমরা যারা 4 নম্বর সমাধানটি এখন পর্যন্ত দেখো নাই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে, অষ্টম শ্রেণীর গণিতের প্লেলিস্ট থেকে তোমরা সেই 4 নম্বর অঙ্কটির ভিডিও ক্লাস দেখে নিতে পারো। তাহলে তোমরা হচ্ছে ল্যাবরেটরির যে মধ্যবিন্দু দূরত্ব ছিল সেটি বুঝতে পারবে এবং এর উত্তর কী ছিল সেটি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। তো এখন আমরা যেটি করব, প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আগে তার অবস্থানটা সুনিশ্চিতভাবে পরিচয় করিয়ে দিব, তারপর হচ্ছে আমরা সেই অনুসারে তার হিসাব নিকাশটা করব। আচ্ছা চলো, তাহলে আমরা এখানে 5 নম্বর অঙ্কটি সমাধানের জন্য লিখতে পারি প্রশাসনিক ভবনের, আমরা বের করব হচ্ছে গিয়ে যে 4টি কোণার, তাহলে প্রশাসনিক ভবন লিখে ভবনের 4টি
যেহেতু 4 কোণা বের করব, 4টি কোণার, তো এই কোণার যে স্থানাঙ্ক রয়েছে এই স্থানাঙ্কটাই মূলত হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে স্থানাঙ্ক সমান চিহ্ন দিয়ে আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দেখি, মূল বিন্দুগামী যদি এক্স অক্ষ বরাবর দেখি একদম শেষের দিকে এই দিকটাতে, তাহলে এখানে আমাদের ঘর সংখ্যা রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে প্রতিটি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে হলে তো আমাদের এখানে দেওয়া আছে 13টি ঘর। তো 13টি ঘরের জন্য হবে 13 × 2, তাহলে আমরা 26 পাই। তো 26টা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর এই একই সারিতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, অর্থাৎ হচ্ছে 7 × 14, তাহলে আমরা এখানে 14 লিখতে পারি। তাহলে 26, 14 এটি হচ্ছে আমাদের একটি অক্ষের মান গেল, মানে একটি অক্ষের আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম। তারপর আমরা দেখতে পাই যে আমাদের হাতের বাম দিকে, অর্থাৎ যেটি হচ্ছে এক্স অক্ষ বরাবরই, কিন্তু এটি ঋণাত্মক দিকে নয়, মূলত হচ্ছে ও বিন্দুর প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্থানাঙ্ক বের করতে হবে। তো এই স্থানাঙ্কটা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এটি মূলত হচ্ছে গিয়ে যে একটি অক্ষের মানে ঘরের মাঝখানে অবস্থিত। এখন তোমাদের মনে একটা কথা জাগতে পারে যে এটি তো মাঝখানে নয়, বরঞ্চ এটি একটি একদম কাছাকাছি পর্যায়ে রয়েছে, যে এটি হচ্ছে বিন্দুর কাছাকাছি, অর্থাৎ হচ্ছে পরবর্তী যে রেখাটি রয়েছে এর কাছাকাছি রয়েছে। মূলত এটি মাঝখানে কিংবা হচ্ছে কাছাকাছি যেখানে থাক না কেন এটার মানটাকে আমরা অর্ধেক ধরে নিব। তো সেই ক্ষেত্রে আমরা ঘর সংখ্যা দেখতে পাই, এখানে গুণে নিচ্ছি। তো 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর যাওয়ার পর এটি রয়েছে মাঝখানে অবস্থানে। তাহলে 8টি ঘরের মাঝখানে হচ্ছে 8.5, তাহলে আমরা এটা লিখতে পারি। তো 8.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 17, এবং উপরের দিকে আমরা দেখতে পাই ঘর সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7, এখানে রয়েছে 7টি ঘর। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 7-এর জন্য প্রতি ঘরের মান যদি 2 হয় তো 2 ঘর হলে 7-এর জন্য হবে 14। আচ্ছা, আমরা অলরেডি দুটি মান পেয়ে গিয়েছি। এখন আমরা হচ্ছে পরবর্তী মানের দিকে যাব। তো আমরা যদি শুধুমাত্র মূল বিন্দুগামী ধরে থাকি এক্স অক্ষ বরাবর, তাহলে সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এ বরাবর রয়েছে, অর্থাৎ 8.5 বরাবর রয়েছে, যেখানে আমরা মান বের করেছিলাম 17। তাহলে আমরা মূল বিন্দুগামী ধরে 17 লিখে, এবং এটি যেহেতু ওয়াই এর মধ্যে পড়েনি তাই এটাকে 0 ধরতে পেরেছি। এবং সেই একই হিসাবে তো উপরেরটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর যেটি ধরব, তো তার মান হবে হচ্ছে গিয়ে যে মূল বিন্দুগামী ধরে তারপর হচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি। তো সেখানে আমরা লিখতে পারি হচ্ছে 26,0, অর্থাৎ 13টি ঘর উপরের দিকে রয়েছিল এবং 0 হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর। তো এটি আমরা লিখতে পারি। এখন আমরা 4টি কোণার স্থানাঙ্ক পেয়ে গেছি। তো প্রতিটাকে আমরা জোড়া বিবেচনা যদি করি তাহলে এটাকে 1 জোড়া ধরতে পারি, এটাকে 1 জোড়া ধরতে পারি। এখন এখানে আমরা যেটা করব হচ্ছে যে যেহেতু মধ্যবিন্দু নির্ণয় করব, তাই আমাদের ভুজদ্বয়ের যোগফল এবং কুটিদ্বয়ের যোগফল এই দুটাকে ভাগ করতে হবে 2 দ্বারা, অর্থাৎ উভয়কেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 26, 14 ও 17, 14 এদের মধ্যবিন্দু। এটা যদি লিখি তো লেখার পর আমাদের এই যে সূত্রটা আমরা এখন বললাম যে ভুজদ্বয়ের যোগফল এবং কুটিদ্বয়ের যোগফলকে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমরা 26 প্লাস লিখতে পারি হচ্ছে 17 ডিভাইড হচ্ছে 2, এখানে কমা দিয়ে আবার লিখতে পারি হচ্ছে 14 প্লাস হচ্ছে 14 ডিভাইড 2। তো এখানে আমরা পাই হচ্ছে মানটি যে 26, এবং আমরা লিখতে পারি 26 প্লাস 17 ইকুয়াল হচ্ছে 43 ডিভাইড 2। এখানে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 21.5, এখানে আমরা মানটি পাই হচ্ছে 14 × 28, অর্থাৎ দুটো 14 একসাথে যোগ করলে হচ্ছে 28 আসে, এবং এটাকে ভাগ করলে আবার সেই 14ই পাই। তাহলে আমরা কিন্তু এটার মান পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী মানটা নির্ণয় করে ফেলব, যেখানে রয়েছে 17,0 এবং 26,0। তাহলে আমরা লিখে নিচ্ছি 17,0 ও 26,
কমা 0 এদের মধ্যবিন্দু। এখন আমরা এটা যদি নির্ণয় করি তো সেই আগের নিয়মে হচ্ছে বুঝদ্বয়ের যোগফল এবং কোটিদ্বয়ের যোগফল। তাহলে 17 প্লাস হচ্ছে 26/2 কমা 0 প্লাস 0/2। তো এখানে আমরা দেখতে পাই হচ্ছে মানটি আসে 17 প্লাস 26, এটাকে যদি আমরা যোগ করি তাহলে 43 পাই এবং 2 দ্বারা ভাগ করলে আমরা মান পাই হচ্ছে 21.5 কমা, এবং পার্শ্ববর্তী যে রেজাল্টটি আমরা দেখতে পাই সেটিকে আমরা যদি হিসাব করি তাহলে এটার মান 0 চলে আসবে, কারণ 0 প্লাস 0 ইকুয়াল 0 এবং সেটাকে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আবার সেটা মান 0 চলে আসে। তাহলে আমরা টোটালি হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ 4টি বিন্দু থেকে দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলেছি। এখন আমাদের যে বের করা স্থানাঙ্ক রয়েছে এদের মধ্যবর্তী অর্থাৎ মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো দেখে নিচ্ছি 21.5 এবং 14 আর সেই সাথে রয়েছে। তো আমরা লিখতে পারি অতএব 21.5, 14 ও 21.5, 0 এর মধ্যবিন্দু। তো আমরা এই দুটো বিন্দুর হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য সেম সূত্রটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। তো সেটা হচ্ছে বুঝদ্বয়ের যোগফল প্লাস বুঝদ্বয়ের যোগফল ডিভাইড 2 এবং কোটিদ্বয়ের যোগফল ডিভাইড 2। তো এভাবে আমরা যদি লিখি তো এখানে আমরা দেখতে পাই বুঝদ্বয় রয়েছে 21.5 প্লাস হচ্ছে 21.5 আর ওইখানে রয়েছে 14 প্লাস হচ্ছে 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 43/2 কমা 14/2। এখানে আমরা দেখতে পাই যে 2/43 এটার মান যদি বের করি তাহলে আমরা পাবো হচ্ছে 21.5 কমা, এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাই হচ্ছে 7। তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম, অর্থাৎ প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু এটা লিখতে পারি। ভবনের মধ্যবিন্দুটা তো আমরা এইমাত্র বের করলাম, তাই এইখানে আমরা লিখতে পারি মধ্যবিন্দু সমান হচ্ছে কত 21.5, 7। তো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্বটা আমরা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? প্রশ্ন থেকে কিন্তু খেয়াল করো যে এখানে হচ্ছে প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরি, যেখানে কিন্তু আমরা একটা মান পেয়েছিলাম ল্যাবরেটরির জন্য পূর্ববর্তী অঙ্কের জন্য। ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ হচ্ছে গিয়ে যে দুইটা ভবনের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দূরত্বটা লিখে প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী যে দূরত্বটা এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে √20 মাইনাস 21.5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 16 মাইনাস 14 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা মানটা দেখতে পাচ্ছি, যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে, ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাই তো দেখতে পাই 20 মাইনাস হচ্ছে 21.5, এটাকে ইকুয়াল করলে পাই হচ্ছে 1-1.5। এটাকে যদি আবার হোল স্কোয়ার করি তাহলে সেটা চলে আসে হচ্ছে 2.25। তো এখানে আমরা লিখে নিচ্ছি 2.25 এবং প্লাস দিয়ে লিখে নিচ্ছি। তো এখানে হচ্ছে বিয়োগ করলে অ্যাকচুয়ালি 2 থাকে, তো 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4। তাহলে এখানে লিখে নিলাম। তো এটা হচ্ছে যদি যোগ করি তাহলে আমরা মানটা পাবো হচ্ছে 2.25 প্লাস 4। তো এখানে মান আসতেছে 6.25। এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে 6.25, তো আমরা এটার যে মান আসে সেটা হচ্ছে 2.5। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 6.25 এবং এটার যে রেজাল্ট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 2.5 মিটার। তো 2.5 মিটার। আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ। পূর্ববর্তী লেসনগুলোতে আমরা ক্রমানুসারে 4-5 অঙ্কটি সমাধান করেছিলাম। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে রয়েছে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলেছে। তো
এটি মূলত খেলার মাঠের যে 4 কোণার স্থানাঙ্কগুলো আমরা 2 নম্বর অঙ্কের সমাধান দেখেছিলাম, এটির আলোকে মূলত আমরা হচ্ছে গিয়ে সমাধান করব। তো সেখান থেকে আমরা যে স্থানাঙ্কগুলো পেয়েছিলাম, তো নতুন করে সেগুলো হচ্ছে বের করব না। এখন শুধুমাত্র আমরা আমাদের পুনরায় যে মানে পূর্ববর্তীতে আমরা যে মানগুলো পেয়েছিলাম ওগুলোকেই হচ্ছে এখন ব্যবহার করব। ব্যবহার করে হচ্ছে আমাদের এই অঙ্কটি সমাধান করব। কেন নয়, এখন যদি আবার এগুলো বের করতে চাই তাহলে সম্পূর্ণ অঙ্কটি বড় হয়ে যাবে এবং এই ক্লাসটি অনেক বড়ই হয়ে যাবে। তো তোমরা যারা এই ক্লাসে নতুন আছো, যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো, তোমরা উপরে আই বাটন থেকে অথবা এই ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে যে আমরা কোথায় কিভাবে মানগুলো বের করে নিয়েছিলাম। তো এখানে আমরা যেহেতু খেলার মাঠের কথা বলতেছি, তাই এখানে খেলার মাঠের যেই মানগুলো রয়েছিল অর্থাৎ স্থানাঙ্ক যেগুলো রয়েছিল এগুলো হচ্ছে আমরা একটু স্মরণ করে নেব। তো খেলার মাঠের 4 কোণার যে স্থানাঙ্কগুলো রয়েছে, যে 4 কোণার তো আমরা বিভিন্নভাবে স্থানাঙ্কগুলোকে দেখেছিলাম যে মান তাদের এখানে দেওয়া ছিল, যে আমরা চিত্রের মাধ্যমে হাতের বাম দিকে চিত্র 6.2-এ তোমরা 6.12-তে যে মানগুলো দেওয়া রয়েছে এগুলোকে তো হচ্ছে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে ধরে আমরা মান বের করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো পেয়েছিলাম হচ্ছে, তোমাদের সুবিধার্থে আমরা একটু মানটা লিখে নিচ্ছি 14,2, তারপর হচ্ছে ব্র্যাকেট 16 -16,2, তারপর রয়েছে 14,14, এরপর সর্বশেষ যে মানটি রয়েছিল -16, 14। এভাবে ছিল আমাদের 4টা স্থানাঙ্ক। এখন যদি যে আমরা কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই, অতএব খেলার মাঠের যদি কর্ণ বের করি, তো খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য মূলত হচ্ছে কোনাকুনি মাপবো আর কি, কর্ণের দৈর্ঘ্য যেটা এটা আমরা বের করব। তো এটা যদি বের করতে চাই তো আমাদের কাজ করতে হবে হচ্ছে যে ভুজদ্বয়ের পার্থক্য প্লাস হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য উভয়ের কিন্তু হোল স্কোয়ার আছে, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার, এদেরকে আবার যদি আমরা রুট করি তাহলে আমাদের যে মান বের হবে এটি হচ্ছে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। এখানে আমরা লিখব হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য, যেখানে হচ্ছে লিখতে পাই 14, তারপর হচ্ছে এখানে বিয়োগ চিহ্ন হচ্ছে আমাদের সূত্রের। তো যেহেতু এখানে -16 রয়েছে, তো দুইটা একসাথে যদি গুণ করি তাহলে সেটা প্লাস হয়ে যায়, তাই আমরা এখানে সরাসরি অঙ্কটি করে দিচ্ছি, আর আমরা লাইন বাড়াচ্ছি না। তাহলে এখানে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি এবং প্লাস হচ্ছে কুটিদ্বয়ের মধ্যে যদি পার্থক্য দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 2 - 14 হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা মানগুলো পেলাম হচ্ছে, যদি ক্যালকুলেশন করি তো মানগুলো সহজেই বের হয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে রুট মান হচ্ছে 0.30 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে মানটা বের হবে হচ্ছে -12 হোল স্কোয়ার। এখন আমরা যে মানটা দেখতে পাই এটা হচ্ছে অর্থাৎ হচ্ছে 900 প্লাস হচ্ছে এখানে দেখতে পাই 144। তাহলে এই দুটো হচ্ছে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 1044। এখন এটাকে যদি আমরা রুট করি তো আমাদের রুটের যে মানটা আসে ক্যালকুলেশনে আমরা দেখে নিচ্ছি, √1044 ইকুয়াল আমরা দেখতে পাই যে মানটা এসেছে 32.31। তোমাদের চাইলে এই মানটাও আসতে পারে, ক্যালকুলেশন যখন করবা তখন তোমাদের মান যদি এরকম আসে 29, এটাও তোমাদের অঙ্কটা সঠিক হবে। তাই এটি হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। 7 নম্বর অঙ্কের যে সমাধানটি রয়েছে সেটি দেখব। 7 নম্বর প্রশ্নটি বলেছে খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে হচ্ছে 2 নম্বর অঙ্কতে সমাধান করেছিলাম, খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখার জন্য বলেছিল। তো সেই মানগুলো হচ্ছে আমরা 2 নং থেকে 7 নংয়ে এনে নিয়েছি। যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছ তারা আই বাটন অথবা হচ্ছে এই ভিডিওর প্লেলিস্ট থেকে পূর্ববর্তী অঙ্কগুলো সমাধান দেখে নাও, তাহলে তোমাদের সম্পূর্ণ অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তো এরই ধারাবাহিকতায় আমরা লিখে নিয়েছি খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে -16.2 এবং 14,2, 14,14, -16,14। এটি হচ্ছে আমাদের খেলার মাঠে 4 কোণার স্থানাঙ্ক। তো এই অঙ্কগুলোকে আমরা অর্থাৎ এই স্থানাঙ্কগুলোকে ব্যবহার করে প্রত্যেকটার হচ্ছে জোড়ায় জোড়ায় নিব, অর্থাৎ এটি এক জোড়া হবে এবং এটা আর এটা হবে এক জোড়া। 2 জোড়া মানকে আমরা
এক জোড়া মানে রূপান্তরিত করব, অর্থাৎ এক জোড়া স্থানাঙ্কে আমরা রূপান্তর করলে হচ্ছে খেলার মাঠের মধ্যবিন্দু পেয়ে যাব, মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব আর কি। তো এখানে আমরা নিব হচ্ছে গিয়ে যে -16,2 ও 14,2 এদের মধ্যবিন্দু, এদের যে মধ্যবিন্দু রয়েছে এটা আগে নির্ণয় করে নেব। তো মধ্যবিন্দুর যে সূত্রটি রয়েছে এটি আশা করি তোমরা জানো, তাই যারা জানো না তাদেরকে আমি আবারও একটু স্মরণ করে দিতে চাই। মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি তোমরা নির্ণয় করতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল এটাকে ভাগ করতে হবে 2 দ্বারা এবং কোটিদ্বয়ের যোগফলকেও ভাগ করতে হবে 2 দ্বারা। তো সেখানে আমরা দেখতে পাই হচ্ছে ভুজদ্বয়ের ক্ষেত্রে -16 প্লাস হচ্ছে 14 এবং সেখানে হচ্ছে ভাগ দেব 2 দ্বারা, এবং কোটিদ্বয়ের ক্ষেত্রে লিখব হচ্ছে 2 + 2 এবং ডিভাইড হচ্ছে 2 দ্বারা। তো এবং এখানে আমরা মধ্যবিন্দুটা পাচ্ছি হচ্ছে 2, এখানে থাকতেছে যে -2, অর্থাৎ এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে -1, তো এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে হাতের ডান দিক থেকে 2/4, তো সেখানে আমরা মান পাবো হচ্ছে শুধু 2। তাহলে আমরা কিন্তু একটি স্থানাঙ্ক পেয়ে গিয়েছি যেখানে হচ্ছে মধ্যবিন্দু -1, 2, এবং দ্বিতীয় যেটি আমরা নির্ণয় করব সেটি হচ্ছে 14, তারপর হচ্ছে 14 ও এরপর রয়েছে -16, 14 এদের মধ্যবিন্দু, এটা লিখে নিলাম। লেখার পর এখন হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা পালা। তো সেক্ষেত্রে আমরা কী কী লিখতে পারবো? প্রথমে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল, তাহলে আমরা এখানে লিখতে পারি 14, তারপর যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে 16 হবে, ডিভাইড 2 হবে, 14 প্লাস হচ্ছে 14/2। এখন এই ক্ষেত্রে আমরা মানটা দেখতে পাই যে এখানে বিয়োগের 2 চলে আসে, এখানে 2 থাকে, আর এখানে চলে আসে 28/2। তো এখানে মানটা চলে আসে -1 আর এখানে চলে আসে হচ্ছে 14। তাহলে আমরা দুই ক্ষেত্রে কিন্তু মান পেলাম যে -1,2 এবং হচ্ছে -1, 14 এই দুটো মান কিন্তু পেলাম। অতএব আমরা বলতে পারি যে -1, 2 ও -1, 14 এদের মধ্যবিন্দু। এবার কিন্তু এদের মধ্যবিন্দুটা নির্ণয় করব। হ্যাঁ, মধ্যবিন্দু এটা লিখে আমরা ইকুয়াল দিয়ে বলতে পারি যে আগের নিয়মটাই অনুসরণ করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল, তো -1, তারপর রয়েছে যোগফলের জন্য কিন্তু প্লাস, তো এখানে অলরেডি মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এখানে 1, তো ডিভাইড 2 হবে 2। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে -2/2 ইকুয়াল হচ্ছে এখানে পাই -1। তো এটা হচ্ছে একটা পেলাম, তারপর কমা, এবার কোটিটা বের করার পালা। তাহলে লিখতে পারি 2 প্লাস হচ্ছে 14/2, আর এখানে মান আসবে হচ্ছে 16/2। তো সেখানে আমরা পাই হচ্ছে মান 8, অর্থাৎ আমরা এখানে 8 লিখতে পারি। তো আমরা কিন্তু মান পেয়ে গেছি -1 এবং 8, অর্থাৎ আমরা বলতে পারি খেলার মাঠের, তো লিখে নিচ্ছি, অতএব খেলার মাঠের মধ্যবিন্দু এটা লিখে আমরা এখানে দিতে পারি -1, 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সর্বশেষ 8 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে বলেছে যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। এখন সীমানা প্রাচীরের যেটি রয়েছে তোমরা জুম করলে তোমরা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবা। যেখানে রয়েছে আমরা দেখতে পাই যে আমাদের একটি বেগুনি কালার যে দাগ রয়েছে রেখা অংশ, এটি মূলত হচ্ছে বিদ্যালয়ের সীমানা প্রাচীর। তো এটাকে আমরা হচ্ছে নির্ণয় করব। তো এই চারদিকের যে মানটা আছে এটাকে আমরা বের করে দিব যে পরিসীমার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে এটা এক্স এবং এক্স প্রাইম এবং ওয়াই অক্ষ বরাবর কোন কোন ঘরে অবস্থান করতেছে। তো এটা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমরা সম্পূর্ণ অঙ্কটি সমাধান করতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে 4 যে কোণা রয়েছে অর্থাৎ 4 কোণার স্থানাঙ্কটা বের করে নিতে হবে এবং সেই অনুসারে হচ্ছে এটাকে আমরা সমাধান করব। তো আমরা কি কি লিখবো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কি কি লেখা উচিত। তো আমাদের অঙ্ক নম্বর হচ্ছে 8। তো এখানে লিখে নিব, তাহলে এখানে লিখে নিব সীমানার 4 কোণার স্থানাঙ্ক 4
কণার স্থানাঙ্ক হবে, যেগুলো হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে, তাই এখানে কিন্তু দেওয়া নাই। তা আমরা হাতের ডান দিক থেকে যদি দেখি এক্স অক্ষ বরাবর, যেখানে মান দেখতে পাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি ঘর রয়েছে। অর্থাৎ এখানে প্রতি ঘরের মান রয়েছে 2 করে, তাও আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে 14 গুণা 28, অর্থাৎ 28, যেহেতু অক্ষ বরাবর রয়েছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর, তাই এখানে আমরা কুটি নিচ্ছি না, শুধু ভুজ দিচ্ছি। এবং ঠিক একইভাবে পরবর্তী মানগুলো আমরা নির্ণয় করে নিচ্ছি। তোমরা একটু গুণে গুণে বের করে নিবা। তো অঙ্কটি বোঝার সুবিধার্থে এবং হচ্ছে তোমাদের যেন ভিডিও ক্লাসটি দীর্ঘ না হয়, তাই আমি এগুলো বের করে নিচ্ছি দ্রুত। ঠিক আছে, তোমরা যারা এগুলো বুঝতে সমস্যা মনে হবে এবং হচ্ছে যে মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারতেছো না, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আমরা কিন্তু সব সময় প্রস্তুত রয়েছি তোমাদের সহযোগিতা করার জন্য। যে এখন আমাদের যেটা করতে হবে, সীমানার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং সেই সাথে হচ্ছে এটার প্রস্থ নির্ণয় করতে হবে। তো সীমানার যদি আমরা বের করি যে সীমানার দৈর্ঘ্য, তো সীমানা প্রাচীরের যে দৈর্ঘ্য রয়েছে এটা যদি বের করতে চাই, তো আমাদের কাজ করতে হবে হচ্ছে ভুজ দ্বয়ের পার্থক্য এবং কুটি দ্বয়ের পার্থক্যকে √ওভার দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য, এবং একইভাবে আমরা প্রস্থ অর্থাৎ হচ্ছে 4টির জন্য বের করতে পারবো। তো সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 28 প্লাস হচ্ছে 20 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে তোমরা দেখো যে আমরা পাচ্ছি 20 আর এখানে পাচ্ছি 28, অর্থাৎ 28 আর এখানে পাচ্ছি -20। তো -20 আর হচ্ছে বিয়োগের যে সূত্রে ছিল সেইখানে হচ্ছে দুটো একসাথে গুণ করলে প্লাসের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পেয়ে গেলাম +20। তো তারপর হচ্ছে এখানে প্লাস, আর কোটি যেহেতু এখানে 0, তাহলে 0 0 লিখে হোল স্কোয়ার দিয়ে দিব। তো এটার মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি, তো ক্যালকুলেটরের মানগুলো চাপলে দেখি কত আসে। তো 28 এবং হচ্ছে 28 এবং হচ্ছে যদি 20 আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 48, এবং এটার যদি হোল স্কোয়ার করি তাহলে মানটা আসে হচ্ছে 2304। তাহলে এটা লিখে নিচ্ছি, প্লাস হচ্ছে 0। তো এটার যদি আমরা রুট করি তাহলে মান যা আসে লিখতে হবে, তাহলে আমরা লিখব হচ্ছে √2304 ইকুয়াল আমরা পাবো হচ্ছে 48। তাহলে এখানে আমাদের যে মানটি আসছে যে 48, এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতি অনুসরণ করে আবার প্রস্থ নির্ণয় করব। অতএব সীমানার প্রস্থ এটা যদি আমরা বের করি তাহলে এখানেও আমাদের কিন্তু একই কাজ করতে হবে। তো আমরা লিখে নিচ্ছি -20 প্লাস হচ্ছে 20 হোল স্কোয়ার, আর এখানে কোটি হচ্ছে গিয়ে 26 মাইনাস হচ্ছে 0 হোল স্কোয়ার। তো এখানে আমরা মানটা পাই হচ্ছে 0 হয়ে যায়। তো মূলত এটা 0 হয়ে যায় কারণ হচ্ছে -20 আর হচ্ছে +20 দুইটা একসাথে কাটাকাটি হয়ে যায়। তারপর হচ্ছে প্লাস, আর এখানে পাচ্ছে হচ্ছে 26 হোল স্কোয়ার। তো মূলত আমরা এখানে একটু শর্টকাট করে দিব, যেখানে হচ্ছে রুট এবং হচ্ছে স্কোয়ারে কাটাকাটি করলে শুধুমাত্র 26টাই থেকে যায় মূলত, আর আমরা বেশি বাড়তেছি না। এখন আমাদের বের করতে হবে সীমানার যে প্রাচীরের পরিসীমা রয়েছে সীমানার। তো আমরা এই আমাদের যে সীমানার পরিসীমাটা বের করতে চাই, তো এটা লিখে যে সীমানার প্রাচীরের পরিসীমা সমান, তো পরিসীমা নির্ণয় সূত্র আশা করি তোমাদের জানা আছে। তো সেই ক্ষেত্রে তোমরা লিখতে পারো 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা নির্ণয় সূত্র। তো সেখানে আমরা দেখতে পাই যে দৈর্ঘ্য পেয়েছিলাম 48 এবং হচ্ছে প্রস্থ পেয়েছিলাম 26। তো এই ক্ষেত্রে আমরা মানগুলোকে ক্যালকুলেশন করে পাই হচ্ছে 7 ইন্টু হচ্ছে 2। এখানে আমরা ক্যালকুলেশন করার পর মানটা পেয়েছি হচ্ছে 148 মিটার, যেটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কটি রয়েছে 9 নম্বর, যেখানে প্রশ্নটি বলেছে তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে 2টি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। তাহলে আমরা সমাধানে বলতে পারি আমার তৈরিকৃত প্রশ্নটি হলো 1 একাডেমিক ভবনের মধ্যবিন্দু নির্ণয় করা, 2 একাডেমিক ভবনের মধ্যবিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করেছ, ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা ভিডিও ক্লাসটি দেখে এসেছ, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। এই ভিডিও ক্লাসটি তুমি তোমার বন্ধুদের সাথে
বেশি বেশি করে শেয়ার করো এবং জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।